কে আছে বলতো? তোকে ঘিরেই তো আমাদের সুখ দুঃখ হাসি কান্নার মেলা আর জীবনে বেঁচে থাকার আশ্বাস। পৃথিবীতে মেয়ে হয়ে জন্মেছি, মা হতে পারলাম না। সাধ ছিল গর্ভ যন্ত্রণা সহ্য করার, কিন্তু সহ্য করলাম মা না হতে পারার যন্ত্রণা। আমি যখন একা একা একাকিত্বের জ্বালায় কাঁদতাম, তখন তুই আমাকে বলতিস, মা কাঁদছো কেন? আমি তো তোমার সন্তান মা। সেই দিন তোর মুখে মা ডাক শোনার পর আমি তোকে বুকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু আজ এতদিন পর তুই হয়তো বুঝতে পেরেছিস আমি তোর আসল মা নই, নকল মা। তাই হয়তো শুধু মা না ডেকে গিন্নিমা বলে ডাকছিস। মুখে গিন্নিমা বলে ডাকলেও তুমি যে আমার মায়ের চেয়েও অনেক অনেক আর মাকে নকল করা যায় না। মা গো, আজকালকার দিনের কম্পিউটার কিংবা মেগা সিটির হাই স্ট্যাটাসের ছেলেমেয়েরা দুধের বদলে খাচ্ছে মাদার ডেয়ারের প্যাকেটের দুধ কিংবা টিনের কৌটোর দুধ, আর তাই তারা বড় হয়ে হচ্ছে ক্রিমিনাল কিংবা কলগার। কিন্তু শুধু আমি নই, তারাও জানে মানবতাহীন ব্যবসার জন্য দুধকে ফিল্টার করে নকল মায়ের মতো প্যাকেটে কিংবা টিনের কৌটোতে ভরলো কোনো মাকে ফিল্টার করে কৌটোতে কিংবা পকেটে ভরা চায় না। এই তো আমার সন্তানের মতো কথা। বাবু, ছিলেন দিদিমণি কবে আসছে? আগামী মাসের 2 তারিখ। ফোন পলাশ। ও কোন ঘরে থাকবে, কি কি দেখবে, কোথায় কোথায় যাবে, সব ব্যবস্থা তুই করবি। ঠিক আছে। আর ও যদি বেড়াতে যায় তুই সঙ্গে যাবি। ও যদি স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি চালায় তুই ব্রেকে পা দিয়ে থাকবি। ঠিক আছে। ও যদি বন্দুক চালায় তুই বুক পেতে দাঁড়াবি। কি বললেন বাবু? ভয় পেয়ে গেলি নাকি? তা ভয় পাবো না, গুলির সামনে বুক পেতে দাঁড়ালে আমি যে মরে যাব। ওরে দূর পাগল ছেলে, তোরা হলি বাংলার রঘু ডাকাতের দল বিদ্রোহী, আর বিদ্রোহীরা কখনো মরে না। তোমাদের কথা শুনে আমার বেশ ভয় লাগছে। আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন এ বাড়িতে নেই। ওমা, কি কথা? কেন? কেন আবার? ঝিলিক দিদিমণি এ বাড়িতে আসার পর তোমরা শুধু তাকেই ভালোবাসবে, আমাকে আর ভালোবাসবে না। দুর্বোকা ছেলে, মায়ের কাছে সন্তানের ভালোবাসা কখনো ভাগ হয় না রে। তোর গিন্নিমা ঠিক কথাই বলেছে পলাশ, ভালোবাসা বেড়ে যায়, ভালোবাসা ভাগ করা যায় না। বাবু, তুই দেখিস পলাশ, ছোটবেলায় যেমন আমরা এক সুতোয় বাঁধা মালা হয়ে এই সারা চৌধুরী বাড়ির আঙিনাকে আলোকিত করে রাখতাম, আজও ঠিক সেইভাবে আমরা আবার ফিরিয়ে আনবো আমাদের অতীতকে। আগামীকে ডেকে বলবো, দেখে যাও ভবিষ্যৎ, আমাদের অতীত আর বর্তমান কত সুখে। তারপর তোদের যৌবনে ফিরে গিয়ে আমরা ফিরে যাব আমাদের যৌবনে। আমরা হাসবো, মেঘের কোণে রোদ্দুর যে হাসি হাসতে শিখিয়েছে। আমরা গাইবো সেই গান, জানিস না? আমরা গাইতাম একসঙ্গে, বাসবো ভালো রাখবো আজকে
যারে মা কি মনে পড়ে আমার মা কি মনে পড়ে মধুর আমার মায়ের হাসি তাদের মুখে যারে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে তার মায়ায় জয়া সাজান দিছি সে কি কবু হারায় ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায় সেই তো আমার মা বিশ্বভুবন মাঝে যার নেই কুতুলনা সেই তো আমার মা সেই তো আমার মা মেরো না দাঁড়ো ভীমা, তুমি কেন বিট্টুকে এভাবে মারছো? আমার সরকার ম্যাম সাহেব সাহেব না যতক্ষণ টাকা ছাড় দিচ্ছে তখন আমাকে মেরে যেতে হবে। টাকা? কিসের টাকা? সবার সাহেবের ঘরে ঢুকে টাকা চুরি করেছে। চুরি করেছে বিট্টু? কিন্তু কেন? আমি বলছি কেন বিট্টু টাকাটা চুরি করেছে? আপনি হ্যাঁ, এই মরিচা থানা নতুন অভিজ্ঞতা আমি জানতাম ঠিক এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাই বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হবে। বেশ করেছে, এই তুমি ছোট ছেলেটাকে নিয়ে গিয়ে হাজতে পুড়ে দে। না না, এমন কাজ করবেন না অফিসার, এমন কাজ করবেন না। ওই ছোট ছেলে একটা ভুল না হয়ে করেছে, আমি কথা দিচ্ছি এরকম ভুল সে আর কখনো করবে না। আপনি দাঁড়াও ভীমা, বললেন কেন স্যার? এখনই এত চিন্তা করার দরকার নেই। এখন তো সবাই এখানে দাঁড়াতে বলেছি, চিন্তা করো তখন যখন আমি তোমাকে কাঠ গড়ায় দাঁড় করাবো। আসলে কি জানেন ম্যাডাম, একটু তার হারিয়ে যাওয়া মায়া এবং স্নেহকে ফেরত পেতে টাকাগুলো চুরি করেছে, আর আমি টাকাগুলো সঙ্গেও নিয়ে এসেছি। এখন বুঝতে পারছেন কাজল দেবী কেন বিট্টু টাকাগুলো চুরি করেছিল? আরো নিশ্চয়ই বুঝতে পারছেন এক রাস্তা পা যন্ত্রণা বুকের মধ্যে ছেলেটা। তাই বলছি আপনি সেই যন্ত্র লাঘব করতে পারেন না সেই ছোট্ট বিট্টুর মা বাবাকে তার কাছে ফিরিয়ে দিতে। থাক, এক্ষুনি আপনাকে আমার সব প্রশ্ন উত্তর দিতে হবে না, আমি ভীমাকে কিছু প্রশ্ন করব। আচ্ছা ভীমা, তুমি তো লালমোহন বাবুর কাছে কাজ করছো অনেক বছর ধরে, এই গ্রামে তুমি ছোটবেলা থেকেই আছো? হ্যাঁ, কেন বলুন তো? শুনেছি তুমি যে বস্তিতে থাকো সেই বস্তিতে বিট্টুর মা বাবা থাকতো, তারা কি অপরাধ করেছিল সেটা নিশ্চয় জানো? না স্যার, আমি ওদের কোনো খোঁজ খবর রাখতাম না। কেন রাখতে না? না মানে আপনি কি বিট্টুর মা বাবার ব্যাপারে ভীমাকে সন্দেহ করছেন অফিসার? আসলে কি জানেন ম্যাডাম, পুলিশের চোখটাই সন্দেহে, যখন যাকে সামনে পায় তখনই তাকে সন্দেহ। এই যেমন ধরুন এখন আমি ভীমাকে সন্দেহ করছি, একটু পরে আপনাকে সন্দেহ করব। আবার বলা যায় না মাননীয় এমএলএ আপনার স্বামী ওই লালমোহন বাবু আমার সন্দেহের লক্ষ্য হতে পারে। আমি কিন্তু রাজসভার চক্রের ওপর ঝুলে থাকা মাছ নই, আর আপনিও কিন্তু পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন নন অফিসার, যে লক্ষ্য ভেদ করবেন। লালমোহন নাম আমার, লালমোহন গাঙ্গুলি, ছোট্ট করে LMG। অবশ্য গায়ের সবাই আমাকে লালমোহন বাবু বলে, আর সরকারি দপ্তর থেকে দরকারি MLA ডিগ্রিটা আমার নামের পাশে বসিয়ে দিয়েছে এই এলাকার অজস্র স্যার, উনি শুধু আমাকে জেরা করছে। ওভাবে বলে
উনি এই থানাতে প্রথম এসেছেন, একটু মন দিয়ে কাজ করতে দে। আসলে কি জানেন অফিসার, মানিকডাঙ্গাতে আপনি প্রথম এসেছেন, তাই রক্ত গরম করে মানিকডাঙ্গাকে ঠান্ডা করতে চাইছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার ঘরটা তৈরি কাজ দিয়ে, ঘরে ঢিল মারবার আগে এবার নিজের চেষ্টা করবেন। এনিওয়ে কাজল, তুমি ভেতরে যাও, আমি অফিসারের সাথে কিছু প্রাইভেট আলোচনা সেরে নিই। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই অফিসার, মেঘ যত বর্ষায় তত কিন্তু বর্ষায় না। বিট্টু মা বাবা চলে যাওয়ার পর থেকে বিট্টুকে আমি আমার কাছে রেখে মানুষ করেছি। ও স্নেহ থেকে বঞ্চিত হয়ে কাতর যন্ত্রণা সহ্য করলেও আমার মনুষ্যত্বের কাছে তা অসহ্য হয়ে উঠেছে। তাই বলছি, গর্জন নয়, পারেন তো বর্ষণ করে দেখান, তাতে অন্তত একটা শিশুর কাছে পুলিশ ডিপার্টমেন্টের দামটা বাড়বে। আপনি নিশ্চিত থাকতে পারেন কাজল দেবী, বাসর ঘরে যখন একবার ঢুকতে পেরেছি, তখন অন্যায়ের বেহলা যতই লক্ষিন্দরকে আড়াল করে রাখুক না কেন, সবল আমি মারব। আপনার বিষ দাঁতটা এখনো আছে তো? লালমোহন, লালমোহন, লালমোহন নাম আমার, উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় কাজ করুন। হেমা, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, তাড়াতাড়ি ভেতরে যা, অফিসার আমাদের বাড়িতে প্রথম এলো, কিছু উপহার নিয়ে। উপহার? হ্যাঁ, যেমন ধরুন একটা সোনার নেকলেস, কিছু স্টাইল করা বিদেশি চুড়ি, আর একটা দামি বেনারসি শাড়ি। আমার কি ধারণা মাঝে মধ্যে আমি শাড়ি চুড়ি পরি? না 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 না, আপনি পরবেন কেন? আপনি পরবেন কেন? ওগুলো আমি আপনার স্ত্রীকে দিচ্ছিলাম। আমি বিয়ে করিনি। ব্যাড লাক। ওটা আপনার। এক কাজ করুন, ওই শাড়ি চুড়িগুলো রেডি করে রাখুন। যেদিন এই গ্রামের সামনে আপনার ক্লিন ইমেজটাকে ধ্বংস করে টানতে টানতে থানায় নিয়ে যাব, সেদিন ওই শাড়ি চুড়িগুলো আপনাকে আমি পরাবই। আপনি অহেতুক আমার উপর হাত করে চলে যাচ্ছেন অফিসার। একটা কথা মনে রাখবেন, খাল কেটে কুমির আনলে কুমির কিন্তু কামড়াবে। কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো নয়। রাতের অন্ধকারে সূর্যকে দেখা না গেলেও ওই সূর্যই কিন্তু চারটে আলো দেয়। যদি একবার যদি সূর্যের সন্ধান পাই, তখন আমি আপনাকে বোঝাবো খাল কেটে কুমির আনলাম, আর কুমির মেরে খালের জলটা পরিষ্কার করলাম। অভিজ্ঞান আমার। আরে বলা নেই, কোয়া নেই, এত ভালো লোক একটা পুলিশের চাকরি পেল কিভাবে? সেটা তো আমি ভাবতেই পারছি না স্যার। বুঝবে, এবার হাড়ে হাড়ে বুঝবে। তবে ওই ভালো মানুষ অফিসারের সম্বন্ধে একটু খোঁজ খবর নেই। হ্যাঁ রে ভীমা, তোর বোনকে বহুদিন হলো দেখিনি, কেমন আছে? ভালো। দেখ ভীমা, এই তোর বোন মানে আমার বোন, একবার দেখা করতে বলিস, কতদিন দেখিনি। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন আসি। নমস্কার। এতদিন পর কেউ আমাকে ভাবিয়ে তুলল। ওই শালা অফিসার যদি ফাইল পেয়ে যায়, তাহলে সব ফাঁস হয়ে যাবে। আমার বউ কাজল বুঝতে পারবে কেন চৌধুরী আমাদের ও বাড়িতে ঘুরতে দেয় না। সব ফাঁস হয়ে গেলে আমি তো শালা ফেঁসে যাব। তা কি করে হয়? আমি লালমোহন, লালমোহন নাম আমার, আমি জলে কুমির, ডাঙায় আকাশে আমি মানুষের মিছিল দেখে ভয় পাই, কিন্তু আমি মানুষ না। আমি চিতাভস্ম থেকে ভয় পাই, তবু আমি মানুষ পোড়াই। আমি ফাঁসি না।
বড্ড সততার বাণী করতে অফিসারটা। হেমার মন চাপাকে যে ওকে আমি ফাঁসাবো, তারপর ওই শালা শুয়োরের বাচ্চা বিট্টুটাকে ভ্যানিশ করে দেব। লালমোহন, এই গ্রামবাসীর কাছে তুমি দেবতা, দেবতাই থাকো। ছদ্মবেশে শয়তানের হেড অফিসে বসে বড় বাবু হয়ে কাবু করে যাও মানবতাকে। ন্যায় নীতির মানুষকে উল্টে দিয়ে সৃষ্টি করো নীতিহীনতার ব্যবসা। অহিংসার মঞ্চে দাঁড়িয়ে জনগণের সামনে চিৎকার করে বলো, সারে জাহাঁ সে আচ্ছা। আর এই মঞ্চ থেকে নেমে সেই জনগণকে বলো, পাবলিক চলো শুয়োরের বাচ্চা। প্রাণ খোলা হাসি আসছে। সাদা খেটে জেল থেকে ছাড়া পেয়ে আজ গায়ে ফিরছে পিটার। আবার আজই বিদেশের পাঠ শেষ করে স্বদেশে ফিরছে রাজশেখরের ছোট বোন ঝিলিক। মনে হচ্ছে অতীতটাকে ভোর মনে করে খাবারের জন্য পাখিগুলো উড়ে গিয়েছিল দেশ দেশান্তরে, আর বর্তমানটাকে সন্ধ্যা মনে করে আবার ওই পাখিগুলো ঘরে ফিরছে গো, ঘরে ফিরছে। পাখি রে পাখি, গোধূলি লগ্নে টকটকে ডুবন্ত লাল সূর্যটাকে পিছনে ফেলে পাখিরা বাসায় ফিরছে। তোমার এই কথাবার্তা না আমার মগজে ঢুকবে না। তা ঢোকাবার দরকার কি বাবু? এখন বল, তুই কোথায় যাচ্ছিলি? যাচ্ছিলাম বাবার কথায়, বড় গন্ডগোলের হাত থেকে বাঁচবার জন্য পালাচ্ছিলাম। গন্ডগোল মানে ওই লালমোহন গাঙ্গুলির ভাই? হ্যাঁ গো, নামেও গন্ডগোল, করেও গন্ডগোল। কেন? গন্ডগোল কি করেছে? কি আবার করবে? ওই গন্ডগোলের ইচ্ছে সেটাকে আমাকে বিয়ে করবে। তা খারাপ কি রে? তা খারাপ কি? লালমোহনের মতো গন্ডগোল নয়, হাসি খুশি বেশ ছেলে। তা গন্ডগোল গেল কোথায়? আমি এখানে। সর্বনাশ, তুমি আমার পিছু পিছু এখানে চলে এসেছো? ডার্লিং, বিয়ের আগে সব ছেলেরাই মেয়েদের পিছনে পিছনে করে, আর বিয়ের পর ওই মেয়েগুলো ছেলেদের পিছনে পিছনে ঘরে। চিন্তা করিস না, এখন আমি তোর পিছনে ঘুরছি, বিয়ের পর তুই আমার পিছনে ঘুরবি। সাক্ষাৎ আমাকে বিয়ে করবে, মাতাল কোথাকার। ওভাবে বলছিস কেন চাপা? ওভাবে বলছিস কেন? ও তো প্রতিদিন মদ খায় না। এই যে বলো লোক কাকা, প্রতিদিন মদ খেলে লোকে মাতাল বলবে না, তাই বছরে মাত্র দুদিন খায়। দুদিন? হ্যাঁ, ওই যেদিন বৃষ্টি পড়ে সেদিন খায়, আর যেদিন বৃষ্টি পড়ে না সেদিন খায়। আর তাছাড়া তুই একবার বলো আমাকে বিয়ে করবে, আমি মদ খাওয়া ছেড়ে দেবো। তাই নাকি? তাহলে একবার ভেবে দেখ চাপা, তুই রাজি হলেও মদ খাওয়া ছেড়ে দেবে বলছে। তুমি কি আমাকে বুদ্ধি পেয়েছো নবম কাকা? বলি মাতাল কখনো মদ খাওয়া ছাড়তে পারে? তোমার দাদা দিব্যি দিয়ে বলছি, তুই বললে আমি মদ খাওয়া ছেড়ে দেবো। ওরে মুখ পড়া, আমার দাদা দিব্যি দিচ্ছিস কেন? এখন মদ না চলে আমার দাদা। আচ্ছা লবণ কাকা, আর বাবা লবণ কাকা গেল কোথায়? ও তুই ওখানে। তুমি বলো, আমি কি আমার হৌসালাকে মারতে পারি? না, কখনো না। তাহলে দেখ চাপা, আমি ওদের মতো সবটা খেয়ে নিয়েছিস? কালে বলে তো বেলে দিলাম, ভর্তিটা আমার পকেটে। বিপিন বাবুর কারণে শোধা মেটাই জ্বালা মেটাই ক্ষোধা, বুঝলি চাপা? বিপিন বাবুর কারণে শোধা
মেটাই জ্বালা মেটাই খোদা মর মানুষ বাঁচিয়ে তোলে তেমনি যে তার জাদু বিপিন বাবুর কারণে বিপিন বাবুর কারণে বিপিন বাবুর কারণে সোদা এটা কিন্তু তোমার ঠিক হয়নি। এইভাবে মদ খেলে তোমার শরীর যে খারাপ হবে। তাছাড়া তুমি মদ খাও কেন? নবাব কাকা মদ আমি কেন খাই তা জানি না, তবে তবে তোমরা বিশ্বাস করো মদ খেয়ে আমি খুব ভালো থাকি গো। গন্ডগোল হ্যাঁ রে চাপা, এই সমাজে সুস্থ মানুষগুলো সমঝোতার নামে সুশিক্ষার অন্তরালে যে অসুস্থ কাজগুলো করে বেড়াচ্ছে, সুস্থ হয়ে আমি তা বরদাস্ত করতে পারবো না। তাই তো নিজের বিবেকের মুখে একটা প্রকাণ্ড তালা লাগিয়ে অসুস্থ থাকি, অসুস্থ। পরে সময় দর্পণের প্রতিবিম্ব সাপোস আমি বলছি গন্ডগোল তুমি মদ খেও। শিক্ষার উচিতের মাথা খাওয়াচ্ছে মদ খাওয়া ঠের ভালো। তোকে একটা কথা বলি চাপা, গন্ডগোল মাতাল হলেও মানুষ, তাই ওকে তুই বিয়ে না করে যেন ভুল করে কোনো অমানুষকে বিয়ে করে ফেলিস না। না না কাকা, ওটি হবে না। ওই মাতাকে আমি কিছুতেই বিয়ে করব না। তোকে আমি একটা কথা বলি চাপা, গন্ডগোল মাতাল হলেও মানুষ, ওকে বিয়ে না করে তুই আর ভুল করিস না। কারণ মদ লিভারে যায় আর সেই নেশা সময় হলে কেটে যায়, কিন্তু চরিত্রের সঙ্গে যদি অমানবিকতার মদ মিশে যায় তাহলে সেই নেশা কাটে না রে চাপা, কাটে না। নবাব কাকা চলে গেছে, এবার হবে। কি হবে? নবাব কাকার সামনে হবে না, কাছে আয়, তোকে একটু ভালোবাসি। না না না, ওই দূরে দূরে ভালোবাসা আমি কাছে যেতে পারবো না। কে বোঝাবে বলো, কে বোঝাবে? ওরে দূরে দূরে ভালোবাসা চাই না, আমার মনে স্বপ্ন আছে আমি তোকে বিয়ে করব, সুন্দর একটা ঘর বাঁধবো, 50খানা বাচ্চা হবে। 50খানা? ওই কি যেন বলে না, আগেকার দিনে তো পরিবার পরিকল্পনা ছিল না, তাই মহাভারতের গান্ধারীর 100টা বাচ্চা হয়েছিল। আজকালকার দিনে পরিবার পরিকল্পনা আছে, তাই হাফ পরে 50টা। বুঝেছি, তার মানে বিয়ের পরে এই একটা ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আমার চরম অশান্তি হবে, এমনকি কথাবার্তাও বন্ধ থাকবে। তাতে কোনো অসুবিধে নেই, বাচ্চা হওয়ার সাথে কথা বলার কোনো সম্পর্ক নেই। বুঝেছি, তার মানে বিয়ের পর আমাকে সারা জীবন ওই হাসপাতালে পড়ে থাকতে হবে। কতি কি সরকারি হাসপাতাল, বেড চলে বেড পাওয়া যায় না, তাই তো পার্মানেন্ট বেড নিয়ে নেবো, থাকবি, ওটা উঠির দরকার নেই। ঝাঁটা মারে আমার বিয়ে একেবারে গুলি করে মারা উচিত। কি যে বলিস না, ওরে ওই স্বাধীনতার আগে সবাই ঢিচকাও গুলি খেয়ে মরতো, এখন আর তো গুলি খেয়ে মরে না, ভেজাল খেয়ে মরে। তা বেশ তো, তুমি ভেজাল খেয়ে মরো, আমি চললাম। আমাকে ছেড়ে খেও না চাপা, আমি যে চাপা ফুলের মৌমাছি হতে চাই। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় মাতাল বলো, তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলামি, ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য যে ধন্যবাদ। তুমি কোত্থেকে এলে সেটা বলে বলো। আমার বউ সর্দা, তুমি এখানে কি করছিলে? আর বলো কেন, তোমার বোনের কাণ্ড দেখো, বলে কিনা আমাকে ওর খুব পছন্দ, তাই ও আমাকে বিয়ে করবে। ওরে বাবা, অত চমকে ওঠার কি আছে, দাদার কাছে লজ্জা কিসের, খুলে বল, মনের কথা সব খুলে বল। আরে চাপা, তুই আমার একমাত্র বাঁচা আশা, বল তুই তুই ছোটকে ভালোবাসিস, বল
তোমার বোন আমাকে বিয়ে করতে চাইছে। চাপা চাপা ছোট যা বলছে তাকে সত্যি সত্যি তুই ছোটকে ভালোবাসিস? क्या है तुमने क्यों पूछते हो? मोहब्बत करने वाले मुंह से बोलती नहीं, समझना है तो दिल पर रखो दिल की धड़कन, तब सुनाई देगा मोहब्बत का धुन। ओही পিটারদা, ব্রাদার, প্রেমে করেছো একটা কথা মনে রেখো, গড মেড লাভ, লাভ মেড রিলেশন, রিলেশনস মেড ট্রাভেল, এন্ড ট্রাভেল মেড ডেথ। মৃত্যুকে আমি ভয় পাই না পিটারদা। ব্রাদার, শোনো, এই সারা ভেজাল পৃথিবীতে বর্তমানে বাঁচতে গেলে চাই সাহস। ডান হাতে থাকবে বাঁচার জন্য সংগ্রাম, বা হাতে থাকবে মৃত্যুর সাথে দোস্তি, চোখে থাকবে হিংস্রতা, মুখে থাকবে অহিংসা। ভাববে কিছু, দেখবে কিছু, শুনবে কিছু, জানবে কিছু, জানাবে কিছু, আনবে কিছু, দেবে কিছু, কিন্তু নিজে করবে অন্য কিছু, যা কেউ করে না। তোমার কথা আমার মনে থাকবে পিটারদা। হ্যাঁ, এখন বলো কবে এলে? আজই। কেমন আছিস রে ভীমা? হ্যাঁ ভালো। আমি যাই, দীর্ঘদিন গায়ে ছিলাম না, অনেক কিছু পাল্টে গেছে, আমার অনেক কাজ বেড়ে গেছে, হিসাবের খাতাটাতে অনেক কিছু লিখতে হবে। এতদিন ধরে জমার ঘরে শুধু জমিয়েই গেছি, এবার শুধু খরচ করবো। কি খরচ করবে পিটারদা? জমিয়েছি মিথ্যাচার, প্রবঞ্চনা, অবজ্ঞা, ঘৃণা, চোখের জল, বুকের ব্যথা আর ভ্রষ্টাচার। নীতিহীনতার কালি দিয়ে এবার একটা একটা করে এগুলোকে কেটে দেব। ব্রাদার, তোমার দাদাকে বলো পিটারদা যাবজ্জীবন সাজা খেটে গায়ে ফিরছে। এমন ভাবে গর্ব করছেন যেন মনে হচ্ছে জেল থেকে সাজা কেটে গায়ে ফেরেনি, নোবেল প্রাইজ নিয়ে গায়ে ফেলছেন। তুই কাকে কি বলছিস? ঠিকই বলছি, একটা দাগি খুনিকে তার পাপ কর্মের ইতিহাস শোনাচ্ছি। কারণ তোমরা সবাই ওনার বিরোধিতা করলেও ওনাকে আমি কিছুতেই ভালো ভাবতে পারবো না। তোর সেই ছোট্ট বোনটা না? তা মা, আমি কি অন্যায় করেছি যে তুমি তার জন্য আমাকে ভালো ভাবতে পারবে না? একটা জলজাত মানুষকে খুন করা আপনার কাছে অন্যায় নয়? না, নয়। তোমরাও তো খুন করছো। এই বিশাল পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রতিদিন খুন করছে, হাজারে হাজারে, লাখে লাখে মরছে ওরা। কারা? সত্যরা, বিবেকেরা, মনুষ্যত্বরা। মানুষগুলো অমানুষ হয়ে খুন করছে বিবেককে, সত্যকে, মনুষ্যত্বকে। স্বাধীনতার এতগুলো বছর পরেও সম্পত্তির জন্য ভাই ভাইয়ের বুকে ছুরি বসায়, পণের জন্য নববধূকে গলায় দড়ি দিয়ে ঝুলতে হয়, বেকারকে মদ খেয়ে হাতে ছুরি কিংবা বোমা তুলে নিয়ে থাকতে হয় সমাজ বিরোধী, সমাজ বিরোধীর ভাইকে সাজতে হয় সমাজ বিরোধীর ভাই, মাকে সাজতে হয় সমাজ বিরোধীর মা, আর ভাইকে সাজতে হয় সমাজ বিরোধীর ভাই। কিন্তু বলতে পারো তোমরা, ওই সমাজ বিরোধীর মা ভাই বাবার সঙ্গে তো ভগবানও আছে, তাহলে মা ভাই বাবার সঙ্গে কেন সমাজ বিরোধীর ভগবান হয় না? আসলে তারা বর্তমানের নেতাগুলোর মতো ভগবানও পাল্টি ভাজ, যখন যার পাল্লা ভারী তখন তার দিকে ঝুঁকে পড়ে। ও গড, হাতের কাছে পেলে মানুষ নয়, তোমাকে আমি খুন করতাম। দাদা, তুমি কিছু মনে করো না, আসলে চাপা। দূর পাগল, আমি কিছু মনে করিনি। হ্যাঁ, আমার কিছু মনে করতে নেই। সত্যি তো আমি খুনি, রাজশেখরের বাবাকে আমি খুন করেছি, আমি নিজের হাতেই খুন করেছি। I kill him. আমাকে তোমরা মেরো না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তাই তো মাঝে মাঝে আমার মাথার ভেতরে রক্ত কণাগুলো টকবক করে ফুটতে ফুটতে চিৎকার করে বলে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, বাঁচিবারে চাই। পিটারদা, বুঝতে পারি না
কিছুতেই বুঝতে পারি না। আমার কোনো কিছু বোঝা বা জানার দরকার নেই, তবে পিঠে বাবুর নিজের দেশের করার জন্য যে যত সাপাই দাগ না কেন আমার কাছে তা মূল্যহীন। আমি সেই দিন পিটার বাবুকে ভালো পাবো যেদিন উনি আলো আসবেন। চলেছো চলেছো কিরে গন্ডগোল, মদের নেশা তো আউট, ইনকর। পিটারদাকে দেখে মনে হয় না পিটারদা খুন করতে পারে, সন্দেহ হয়। বড় জানতে ইচ্ছে করে সেদিন কি ঘটেছিল। একদিন না একদিন আমাকে তা জানতেই হবে। এক্সকিউজ মি, আগে আমাকে একটা ঠিকানা বলে দিন না প্লিজ। আসলে আমি অনেকদিন পর গ্রামে ফিরছি তো, এই গ্রামের রাস্তাঘাট একদম চেহারা পাল্টে গেছে, আমি কিচ্ছু চিনতে পারছি না। আমাকে একটা ঠিকানা বলে দিন না প্লিজ। নিশ্চয়ই, আমি তো বলার জন্যই দাঁড়িয়ে। বলো। সরি, বলুন কার বাড়িতে যাবেন? আগে আমি রাজশেখর চৌধুরী বাড়ি যাব। রাজশেখর চৌধুরী? আগে হ্যাঁ, উনি আমার বড়দা। মরেছে? তার মানে তুমি ঝিলিক? আগে হ্যাঁ, কিন্তু আপনি? আমি তোমার দিদি। আপনি আমার দিদি মানে? না না না, আরে বাবা, পুংলিঙ্গের দিদি হব কি করে? আমি তোমার দিদির দেওর। দিদির বিয়ের রাতে আপনার সাথে আমার আলাপ হয়েছিল। আপনার যেন কি একটা পিকুলিয়ার নাম ছিল? গন্ডগোল। গন্ডগোল? আসলে না আপনাকে খুব মিষ্টি লাগে। সত্যি? সত্যি, আপনি না খুব ভালো। তাই বুঝি? হ্যাঁ, বিশ্বাস করুন। না 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 না, এগোবেন না এগোবেন না, এগোলেই না এই ঝিলি একেবারে ফটফটে ভোল্টের মতো ঝিলিক মারবে। কথাগুলো কি সুন্দর, তাই না? হ্যাঁ চলুন, আপনাকে আমি বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। না না না, তার আর দরকার নেই। আপনি শুধু আমাকে ঠিকানাটা বলে দিন, আমি সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে যাব। রাস্তা দেখতে দেখতে চলে যাবেন? আমার গ্রাম জানেন, বহুদিন পর এই সবুজ সরল বাংলাকে দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে শিশির বিন্দুকে মাথায় পড়ে দোল খাচ্ছে ধান গাছগুলো। পলাশ ফুলে যেন কত আবির খেলা করছে, নদীর জলে বয়ে যাচ্ছে কত সুখ আর বিশ্বাস। আমার গ্রাম জানেন, বহুদিন পর এই গ্রামে ফিরে এসে আমার মনটা কি চাইছে? কি চাইছে? এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। অনুদান পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সেই চাপা, যদু কাকা, না এরা কোথায় গেল? মানুষগুলো সব গেল কোথায় বুঝতে পারছি না। কোথায় আর যাবো গিন্নিমা, আই ঝিলিক দিদিমণি আসছে, তাই পুকুরে জাল ফেলছিলাম। তাকে বলবো গিন্নিমা, হারু জেলে একটা পেল্লা, হ্যাঁ 10 কেজি রুই ধরেছে। বলে শুধু ধরলেই তো হবে না, বলে কেটে রান্না তো আমাকে করতে হবে নাকি? হ্যাঁ, তা বৌদি ঝিলিক দিদি কখন আসছে গো? আসার তো সময় হয়ে গেছে, কিন্তু এখনো যে কেন আসছে না আমি সেটাই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না নন্দিনী? সন্তান যদি বিদেশ থেকে এসে বৃদ্ধা মাকে চিনতে না পারে, তাহলে তো সন্তান তার নিজের সত্তাকে হারিয়ে ফেলবে। ঠিক বলেছ, সবাই যদি
গ্রাম ছেড়ে শহরে চলে যায়, তাহলে দুরন্ত অবক্ষয়ের হাত থেকে এই গ্রামকে রক্ষা করবে কারা? নন্দিনী, তোমার এই প্রশ্নের উত্তর আমার এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের মনে এই প্রশ্নের ঝড় উঠেছে। তুমি ঠিক বলেছ নন্দিনী, তাই তো সেই ঝড়কে থামাতে আমি ঝিলিককে গায়ে ফিরিয়ে নিয়ে আসছি। দুর্ভিক্ষের আচর জড়ানো গায়ে এ গায়ের লোক আজও সব কাজ করে। কৃষক বধুরা ঢেকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জলে ঘরে ঘরে। হঠাৎ সেদিন জল আনবার পথে বাগদি বউটা থমকে তাকায় পাশে, ঘুমটা সরিয়ে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। পিটার, রাজশেখর, পিটার, এই কবে কোন ছোটবেলায় কবিতা পড়েছি, এখনো তোর মনে আছে? মনে আছে, সব মনে আছে। এখন বল, কেমন আছিস? ভালো। নন্দিনী, পিটার কতদিন পর এই বাড়িতে এলো, তুমি ওকে চিনতে পারছো না? বাবার মৃতদেহের সামনে বসে থাকা এই মানুষটাকে আমি দেখেই চিনেছি, তাই নতুন করে চেনার বা জানার কোনো প্রয়োজন নেই। তা জেল থেকে কবে ছাড়া পেলেন? আজই সোজা তোমাদের সঙ্গে দেখা করতে এখানে এলাম। বৌঠান, এখনো আমার উপর থেকে তোমার রাগ যায়নি দেখছি। রাগ অভিমান তো মানুষের উপর করা যায়, কিন্তু আপনি আমার কাছে একজন অমানুষ, তাই আপনাকে ঘৃণা ছাড়া আর কিছুই করা যায় না। ঘটনাটা কি তোমার কাছে খুব অস্বাভাবিক লাগছে পিটার বাবু? এই বাড়িতে কারা মুখ নিয়ে আসতে আপনার লজ্জা করলো না? চিৎকার করে শব্দকে থামানো যায় না, আর তাছাড়া কজনকে থামাবে তুমি? কি বলছো নন্দিনী? পিটার আমার ছোটবেলার বন্ধু। বন্ধু নয় চামচা, তাই পায়ে পায়ে ঘোরে। একবার ভেবে দেখেছো কি বিড়াল কখনো বিনা মতলবে পায়ে পায়ে ঘোরে? কেন এই সংসারটাকে ধাক্কা দিয়ে ভাঙতে চাইছে? এখান থেকে চলে যাও। যদু কাকা, তুমি জানো না কাকে কি বলছো? ওই এতগুলো বছর আমার বন্ধু পিটার জেলের খানি টেনেছে, আর আমি একটু একটু করে আমার এই হৃদয়ে পাপ সঞ্চয় করেছি। পাপ তুমি করোনি, পাপ করে এসেছে তোমার বন্ধু, সেই পাপের প্রায়শ্চিত্ত করে এসেছে। একবারও ভেবে দেখেছো যে বলদ ঘানি জানতে পারে না তার ঠাঁই হয় পিঞ্জরা বলে? ঠিক কোথায় বলেছে রাজশেখর, আমারই ভুল। জেল থেকে সাজা কেটে ফেরার পর কোনো মানুষ যার মানুষ থাকে না, একটা অমানুষ হয়ে যায়, তা আমি জানতাম না। তোমাদের কাউকে কিছু ভাবতে হবে না, আমি এখনই চলে যাচ্ছি। তবে যাবার আগে খুব ইচ্ছা ছিল একবার পলাশকে দেখে যাবো রে। হ্যাঁ রে রাজশেখর, কেমন আছে আমার পলাশ? যার বাবা খুন করে জেলের সাজা খেটে কলঙ্কিত মুখ নিয়ে গায়ে এসে ঘুরে বেড়াচ্ছে, সে ছেলে যে আর ভালো থাকবে না তা বোঝার মতো বয়স তোমার হয়েছে বাবা। পলাশ তুই? হ্যাঁ, আমি তোমার একমাত্র ছেলে, কিন্তু তোমাকে বাবা বলে ভাবতেও আমার নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মে যায়। তুমি তোমার বাবাকে অপমান করছো। পৃথিবীতে আসতে গেলে প্রত্যেকটা মানুষের একটা করে বাবা নামক মাধ্যম লাগে কর্তাবাবু, কিন্তু শুধু জন্ম দিলেই তো আর বাবা হওয়া যায় না। দীর্ঘ 12টা বছর বাবার স্নেহ, মায়া, মমতা, শাসন কিছুই পাইনি। আপনি আর গিন্নিমা না থাকলে হয়তো সময়ের স্রোতে ভেসেই যেতাম। আর আজ এতগুলো বছর পরে হঠাৎ পিতৃত্বের অধিকারে সন্তানের প্রতি ভালোবাসা দেখানোটাও আমার কাছে অসহ্য লাগছে। আর বোধহয় আমি সহ্য করতে পারবো না রাজশেখর। এক অজ্ঞাত ঝড়ে আমার সব ভাষাগুলো কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তুই আর আমাকে আটকাস না, আমি যাই। তুই কেন বলতে পারছিস না যে সেদিন? না রাজশেখর, না, তুই কোনো কথা বলবি না। তুই আমাকে বলতে দে। না, তুই কোনো কিছু বলতে পারবি না। তুই আমাকে আটকাই না পিটার। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে। ওই বিদেশের সাথে আড়ি করে স্বদেশের সাথে ভাব করতে ফিরে এসেছি। এবার বলো তো দাদা, তুমি কেমন আছো? ভালো আছি রে। তুই কেমন আছিস? ভালো আছিস তো? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু তোমাদের সবাইকে দেখার পর আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তুমি কেমন
থাক 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 থাক, ভালো আছি, খুব ভালো আছি বাবা। এই যে পুরো মেম সাহেব কত বড় হয়ে গেছো। তা হবে না বারু, সময়টা তার কম কাটেনি। এই যে যদু কাকা, তুমি দেখছি একদম বুড়ো হয়ে গেছো। ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু একে একে তো ঠিক চিনতে পারলাম না। রে চিনতে পারছি না? তোরা ছোটবেলায় কত একসাথে খেলাধুলা করতিস। শুধু খেলা বাবা, ছোটবেলায় তোর বায়না সামলাতে গিয়ে না ওর হাতটা ভেঙে গিয়েছিল বাবা, সেই দেখে তোর কি কান্না। ভালো করে তুমি চেয়ে দেখো তো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার চোখ, আমার চোখ রেখে দেখো, বাজে বাজে মনো বিনা। ভালো করে তুমি দেখো, দেখো তো চিনতে পারো কিনা। চিনতে পেরেছেন? ও মা, এ কি কাণ্ড! তুই ওকে আপনি আগে করছিস কেন রে? ছোটবেলায় তো তুই ওকে পেতনি বলে ডাকতে। হ্যাঁ, আর তুই ওকে বলতিস মামতো ভূত। এই বাবা, যা, অনেক দূর থেকে ঝিলিক এলো, স্নানটা সেরে নি। তুই বরং ওর চানের জন্য গরম জল বসা। যাচ্ছি বৌদি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, আজকের এই শুভ দিনে কর্তা বাবু যদি পিটার বাবুকে এই বাড়িতে থাকতে বলে, তাতে তুমি আপত্তি করো না। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ওর তো খুব বেড়ে গেছে নন্দিনী। তুমি বোধহয় ভুলে গেছো যে কেঁচো মাঝে মাঝে সাপের মতো চক্র ধরে। আমি যাই দেখি আমার ঝিলিক দিদিমণির জন্য জালে আর কি কি মাছ ধরা পড়লো। এই বরং ভালো। আরে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এইদিকে আয়, এইদিকে আয়। এই দেখ তো বোন, একে চিনতে পারছিস কিনা? কই না তো, এ নাকি তো আমি ঠিক চিনতে পারছি না। চিনতে পারছি না? ও তো পিটার। পিটারকে তোর মনে পড়ছে না? না, মনে পড়ছে না। কারণ তোমার বন্ধু পিটারকে মনে পড়লেও বাবার খুনি পিটারকে মনে পড়লেও আমি মনে করতে চাই না। ঝিলিক বলেছে একজন খুনিকে না চেনাই ভালো। আবার সে একই ভুল। রাজশেখর আয়ে মেলন, আমি চলি। ও হ্যাঁ, যাবার আগে বলে যাই, আমি হয়তো আর কোনোদিনই একটু ভালোবাসার জন্য তোমাদের সামনে এসে দাঁড়াবো না। কিন্তু যদি কোনোদিন তোমরা কোনো সমস্যায় পড়ো, তাহলে আমাকে ডেকো। সেদিন যদি পাহাড় এসে পথ আগলায়, সমুদ্র এসে পথকে হারিয়ে দেয়, তাহলেও আমি সমস্ত বাধা অতিক্রম করে তোমাদের সাহায্য করতে রক্ত মাখা হাত দুটো বাড়িয়ে দেব। গড ব্লেস ইউ, গড ব্লেস অল অফ ইউ। পিটার, পিটার, ওকে যেতে দিন কর্তা বাবু। তুমি জানো না পুলাস, ওই পিটার কতখানি যন্ত্রণাকে বুকে নিয়ে চেপে বেড়াচ্ছে। আমি যদি তোমাদের সব কিছু বলতে পারতাম। না, আর ঝিলিক এসেছে, ওর আনন্দে নিয়ে আমি ছিনিমিনি খেলবো না। তাই বলছি, তোমরা তোমাদের অবিশ্বাসে নিয়ে থাকো, আমাকে আমার বিশ্বাস নিয়ে থাকতে দাও, থাকতে দাও। দাদা, দাদা কথা শোনাচ্ছি না, চলে গেল। বৌদি, দাদা দেখছি একটুও পাল্টায়নি, একদম পুরো আগের মতোই আছে। হ্যাঁ ভাই, অনেক চেষ্টা করো তোমার দাদাকে আমি এতটুকু পাল্টাতে পারিনি। এখন তুমি এসে গেছো, তোমার দাদার পাল্টানোর দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি নিশ্চিন্তে থাকো বৌদি, আমি যতদিন এই বাড়িতে আছি দাদাকে একদম পুরোপুরি পাল্টে দেবো। মা, যতদিন আছো মানে কি তুমি আমার বিদেশে চলে যাবে নাকি? যাবো না তো কি, দাদা শুনলে কষ্ট পাবে, তাই ওরকম করে বললাম। আচ্ছা, কে আছে এই গায়ে? লজ্জা আর একবার গন্ধা, আর কিচ্ছু নেই, কিচ্ছু না। বার, রেস্টুরেন্ট, পার্টি
সোসাইটি কিচ্ছু নেই, কিচ্ছু না। আছে। কি আছে এই গায়ে? ধানের ক্ষেত, নদীর জল, পদ্মর শালুকের দল, বালিগঞ্জের লেক, গড়ের মাঠ, গ্র্যান্ড কিংবা ছোটে রাখালিয়াবাসী, পায়ে চলার মেঠো পথ, ইডেন গার্ডেন, নিকো পার্ক, সায়েন্স সিটি, রথের মেলা, মনসার ভাষণ, মাটির কুলুঙ্গিতে লক্ষ্মীর ঝাঁপি, সিনেমা হল, থিয়েটার হল, বলিউডের ঋত্বিক, শাহরুখ খানের গান, দিল মেরা হর বারে মিলনে को बेकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है, दिल मेरा हर बारे मिलने को बेकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাতা। सारी सारी रात जगाता है, सुलाता है, सच्चे झूठे बात सिखाता है, हंसाता है, वो ही रोलाता है। तो पागल है, दीवाना है, तो पागल है, दिल दीवाना है। सारी सारी रात जगाता है, आँखियों से सुलाता है, सच्ची झूठी बात सिखाता है, हंसाता है, वो ही रोलाता है। दिल तो पागल है, दीवाना है, दिल तो पागल है, दीवाना है। জাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। জাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। তোমরা দেখছি দারুণ দারুণ সিরিজ। হেরে গেছে হেরে গেছে হেরে গেছে, দুজন গ্রামের কাছে আজ একটা শহর হেরে গেছে। মানে এতক্ষণ আমি তোমাদের সাথে মজা করছিলাম, আরে বাবা এই গ্রাম ছেড়ে তো দূরের কথা, আমি এখান থেকে কোথাও যাব না। সত্যি 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 এই যে সত্যি করে বললাম। আচ্ছা আচ্ছা পলাশদা, শুনেছি উত্তরের পাহাড়ে নাকি একটা মন্দির হয়েছে, আমাকে দেখাতে নিয়ে যাবে? হ্যাঁ, তা নিয়ে যাবো। কি হলো, এতক্ষণ গ্রামের বর্ণনা দেওয়ার সময় তখন তো বেশি স্মার্ট ছিলে, তাহলে এখন কেন তোতলাচ্ছ? গ্রামটা আমাকে ঘুরিয়ে দেখাবে না? দেখাবো, এখন স্নান করে বিশ্রাম করো, আচ্ছা। বিকালে নিয়ে যাবো। ঠিক আছে। আমি এখন একটু আসছি, মাঠে যেতে হবে। আরে এই মাত্র তো মাঠ থেকে এলি, আর খেয়ে যা। না গিন্নিমা, আমি না গেলে কিষানরা খেতে যায় না, আমি ওদের ছুটি দিয়ে আসি, তারপর খাবো। চলি। আরে যাই বলতে নেই, বলো আসি। গিন্নিমা, ঝিলিক দিদিমণি কিন্তু বড় হয়ে গেছে, আসি। পেতিনি। বৌদি সত্যি তোমাকে একটা কথা বলি, ভাইটাকে যে তোমার দাদা, তুমি তো জানো তোমার দাদা তোমার দিবে, তুমি দেখো তোমার দাদাকে তুমি পাল্টানোর ব্যবস্থা করো, আর যদি পারো এই এই সংসারের বাগানটাকে তুমি আটকাও, এই সাজানো বাগানটাকে তুমি শুকিয়ে যেতে দিও না ঠাকুরজি, এই সাজানো বাগানটাকে তুমি শুকিয়ে যেতে কিচ্ছু চিন্তা করো না, আমি এই বাগান কিছুতেই শুকিয়ে যেতে দেবো না। দেখলে না একটু আগে পলাশদা বলে গেল আমি কত বড় হয়ে গেছি। সত্যি পলাশদাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না যে আমি কত বড় হয়ে গেছি। তাই তো পলাশদার জন্য আমার বলতে ইচ্ছে করছে, দিল মেরা হর বারে সুননে কো বেকরার है, कहो ना प्यार है, আমি তো আর শহরে নই, আমাকে তো পলাশদা একটু আগে গ্রামের করে দিয়ে গেল, তাই তো গ্রামের ভাষায় বলতে ইচ্ছে করছে,
বাড়ি, কিন্তু বাড়িতে কাউকে দেখছি না, সব গেল কোথায়? কোথায় আর যাবো? গায়ে ফিরে সেই ছুটে গিয়েছিলাম রাজসকরের বাড়ি। আপনি পেটার বাবু? হ্যাঁ, কিন্তু আমি তো সাজা শেষ করে বাড়ি এসেছি, পালিয়ে তো আসিনি। তাহলে আমাকে ধরার জন্য আবার পুলিশ কেন? আপনি আমাকে ভুল করছেন, আপনি আমাকে ধরার জন্য আসেনি, আমি এসেছি আপনার সাথে আলাপ করতে। আলাপ করতে? এতদিন জানতাম জ্ঞানী ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারের সাথে লোকে আলাপ করতে আসে, এখন দেখছি একটা দাগি খুনি আসামির সাথেও আলাপ করতে আসে, তাও আবার অভিজ্ঞান সরকারের মতো জেনারেল পুলিশ অফিসার। আপনি আমাকে জানেন? চিনি অফিসার, চিনি। আমার লাইফ ড্রামার প্রত্যেকটা চরিত্রকে আমি খুব ভালোভাবে চিনি। আমার নাটকের একটা দৃশ্যে আপনাকে খুব প্রয়োজন হবে। কেন জানেন? কেন? আমার মাথার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, এক মুঠো শান্তির ছাই চাই আগুনটাকে চাপা দেওয়ার জন্য। পিটার বাবু, ছাই দিয়ে আগুন চাপা দেওয়া যায় না, তাছাড়া আগুনটা মাথায় নয়, চলছে বুকে। ওই আগুনটাকে জ্বলতে দিন, একদিন দেখবেন ওই আগুনটা অতীতের সমস্ত হতাশাকে পুড়িয়ে ছাই করে দিয়ে নিজেই ছাই হয়ে নিভে গেছে, তখন আর ছাই দিয়ে আগুন চাপা দিতে হবে না। কিন্তু কলঙ্ক নিয়ে ঘুরবো কি করে অফিসার? চাঁদ যেভাবে করে, পিটার বাবু, কলঙ্ককে বুকে রাখার ক্ষমতা শুধুমাত্র চাঁদেরই আছে। অফিসার? হ্যাঁ, আমি জানি না খুন আপনি কেন করেছিলেন, তবে আমার মনে হচ্ছে আর পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে। আপনি আবার নিশ্চিন্তে থাকতে পারেন, আইন আপনার সঙ্গে আছে। আরে রাখুন মাথায় আপনার আইন। এখন ভারতবর্ষের বুকে প্রশাসনটাকে পুতুল নাচের পুতুলের মতো নাচাচ্ছে রাজনৈতিক নেতারা। হয়তো আপনার কথা ঠিক, কিন্তু আমি ওদের মধ্যে নেই। বেশ, তাহলে আমার উপর নজর না রেখে নজর রাখুন আমার ছেলে পলাশের দিকে। কেন? পলাশের কি হয়েছে? না, এখনো কিছু হয়নি, তবে ও যেভাবে রাজশেখরকে আগলে আছে তাতে ওর উপর আঘাত হানাটা অস্বাভাবিক নয়। আমি তো আপনাকে কথা দিলাম পলাশের কিচ্ছু হবে না। ধন্যবাদ। আসলে কি জানেন অফিসার, পলাশের জন্য আমার খুব ভয় হয়। আমার মতন ওকেও যদি... আমি তো কথা দিলাম পলাশের কিচ্ছু হবে না, আর পলাশের কথা চিন্তা না করে একটু নিজের কথা চিন্তা করুন পিটার বাবু। আমার কথা আর কি ভাববো অফিসার, আমি তো জীবনের একটা ভ্রাম্যমান চিঠি ওই গড বাবুই আমাকে জন্মের মতো খামে পুড়ে প্রাণের স্ট্যাম্প লাগিয়ে পাঠিয়ে দিয়েছে পোস্টমাস্টার ভাগ্যবাবুর কাছে। এখন ভাগ্যবাবু ঠিক করতেই পারছেন না আমাকে কোথায় পাঠাবে, মৃত্যুর দরজায় নাকি বাঁচার ঠিকানায়। কিন্তু পিটার বাবু, আপনাকে খুঁজে বার করতে হবে তাকে যার ইতিহাস আপনার বুকে জমা হয়ে আছে। আহ্বান, আবার আহ্বান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজই যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পড়ে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। পিটার বাবু, মুখার্জি, তুমি যা বলছো তা সত্যি? 100% সত্যি। আমি নিজের চোখে দেখেছি ওই পলাশ আর রাজশেখর বাবুর ছোট বোন ঝিলিক প্রায় গ্রামের এধারে ওধারে ঘুরতে বেরোচ্ছে। কিন্তু তাহলে তো চলবে না, এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ যে আমাকে হতেই হবে। ঝিলিককে পলাশ নয়, বিয়ে করবে আমার ভাই গন্ডগোল। মুখে বলে যত সহজ, আজ এই পুরাটা তত সহজ নয় স্যার। সোজা পথে আপনি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারবেন না, আর বাঁকা পথ ধরলে ওই বড় বাবু আপনাকে ধরবে। এমনিতেই জঙ্গলে কাঠ পাতা চক্রে অভিজ্ঞান সরকার আপনাকে সন্দেহ করতে দাও, করতে দাও। ওই ভারতবর্ষের পুলিশরা শুধু সন্দেহ করে, শনাক্ত করতে পারে না। আজকে আছে অভিজ্ঞান বাবু চাঁদরেল পুলিশ অফিসার প্রচন্ড সৎ চরিত্রের মানুষ। সৎ চরিত্র মানে টাইট ক্যারেক্টার। ওই টাইট ক্যারেক্টারকে লুজ করতে আমার বেশি সময় লাগে না মুখার্জি। কিন্তু সত্যি কথা বলতে কি, তুমি এক্সেলেন্ট। যেভাবে সততার অভিনয় করে যাচ্ছ তাতে ওই শালা হারামজাদা ওসির বাপের ক্ষমতা নেই যে ধরে ফেলবে। ফেলবে কি স্যার? ধরে ফেলেছে। হিমা এইভাবে কাজ করতে গিয়ে
আমাদের মঙ্গল সিং ধরা পড়েছে। ভীমা, কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি স্যার। এই মনের জন্য মঙ্গল যদি আমাদের সব কথা ফাঁস করে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি সামনে থাকলে আমাকে হয়তো অ্যারেস্ট করে দিত, তাই আমি কোনো রকমের খেয়া পার হয়ে চলে এসেছি স্যার। এই তো দেখছি মহাঝামেলায় পড়া গেল। কোথায় আছে বাঁশ কেন ঝাড়ে? পরের লাইনটা আমি জানি, বলবো? অভিজ্ঞান সরকারের পাখা গজিয়েছে, ওর সততার পাখা দুটো কেটে ফেলতে হবে। মিস্টার মুখার্জি, যেভাবেই হোক মঙ্গল সিংকে লোকাল থেকে বের করে দিতে হবে। তাতে তোমার কি লাভ হবে দাদা? যথেষ্ট লাভ হবে, নইলে ওকে অ্যারেস্ট করে মারধর করলে ও তো আমার নাম বলে দেবে। তখন তো ওই সব সৎ অফিসার আমাকে বেআইনি ব্যবসা করার জন্য অ্যারেস্ট করবে। করুক না, আমি তো সেটাই চাই। কি বললি? আমি এমএলএ হয়ে 2 নম্বরে ব্যবসা করে জেলে যাব, আর সেটাই তুই চাস? হ্যাঁ, নেতারাই তো গরু চুরি, বালি চুরি, রেশন চুরি, কয়লা চুরি, মাস্টার চুরি, মানে 2 নম্বরি ব্যবসার জন্য জেলে যায়। আরে বাবা, জেলে নেতারা থাকবে না তো চোর ডাকাতরা থাকবে। গন্ডগোল কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি যা সত্যি তা সব সময়ের জন্যই সত্যি। খাদ্যের জন্য খাদ্যমন্ত্রী, অর্থের জন্য অর্থমন্ত্রী, শিক্ষার জন্য শিক্ষামন্ত্রী, পুলিশদের জন্য পুলিশ মন্ত্রী, মানে সবেরই জন্য মন্ত্রী আছে। কিন্তু চোর ডাকাতদের জন্য কোনো মন্ত্রী আছে কি? না, তা তো নেই। কে বললে নেই? আমার দাদার মতো এমএলএ ভর্তি আছে পুরো ওই রাইটার্স বিল্ডিং এ। মানে সবাই নয়, 2-1 জন ছাড়া। এই যেমন ধরুন, একটা ব্রিজ তৈরি করার জন্য যদি 1 কোটি টাকা বরাদ্দ হয়, তাহলে ওই 1 কোটি টাকার মধ্যে থেকে 1000 টাকার ইট কিনে ঘটা করে ভিতে কেটে শিলান্যাস হয় ঠিকই, কিন্তু নদী শুকিয়ে গেলেও ব্রিজ তৈরি হয় না। কথা বলিস না কেন? একটা কথা মনে রাখিস, ধর্মের কল কিন্তু বাতাসেই নড়ে। দাদা, তোমাদের ধর্মের কলটাকে একবার যদি দেখতে পেতাম, তাহলে অবাধ্যের মতো যখন তখন নড়াচড়া আমি বন্ধ করে দিতাম। ভীমা, এক কাজ কর না, থাক, তুই এখন যা। আমি অফিসারের সাথে আমার কিছু কথা ছেড়ে দিই। ঠিক আছে সাহেব, আমি তাহলে চলি। মুখার্জি, এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ প্রয়োজন। এই নাও। টাকা দিচ্ছেন? অঘটন্ত হঠাৎই ঘটে। মাছ ধরতে গেলে যেমন টোপের প্রয়োজন হয়, তোমার ওই বড় বাবুর জন্য ঠিক ওই রকম একটা টোপের ব্যবস্থা করেছি। শুধু তোমাকে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, শোনো, আপনি কি বলছেন? ঠিকই বলছে। মনে রাখো, আজ রাত ঠিক 1টায় তুমি ইচ্ছাকৃতভাবে নাইট ডিউটি নেবে। বড় বাবু যখন ঘুমাবে তখন সততা আর অভিযোগ জমা পড়বে ওই অভিজ্ঞান সরকারের সততার মানি ব্যাগে। যদি ঝামেলা হয়, লালমোহন নাম আমার। তুমি কোনো চিন্তা করো না, আমি টাকা দিয়ে সব চাপা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি আছি। তবে দেখবেন আমি যেন ফেঁসে না যাই। কেউ ফাঁসবে না, কেউ ফাঁসবে না। ফাঁসবে শুধু অভিজ্ঞান সরকার। তা তুমি পারবে না, কিছুতেই না। কি তুমি? হ্যাঁ, ছি 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 ছি, আমি ভাবতে পারিনি যে তুমি এত নিচ। কাজল, আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। এত নোংরা কাজ আমি তোমাকে কিছুতে করতে দেবো না, কিছুতেই না। হোয়াট ডু ইউ মিন বাই নোংরা কাজ? রাজনীতি করতে গেলে এরকম একটু অল্প করতে হয়। তুমি এর মধ্যে মাথা ঘামিও না। তুমি যেমন সংসারে নিয়ে আছো তেমন সংসারে নিয়ে থাকো। আর একটা কথা, আমার গোপন কথা শুনে তুমি অন্যায় করেছো। ভবিষ্যতে কথাগুলো মনে রেখে আর অন্যায় করো না। নাই, অন্যায় করার আগে 5 বার ভাবতে হয়। ভুলে যেও না, রক্ষক যেদিন ভক্ষক হয় সেদিন তক্ষকেরাও ভয় পায়। কিন্তু এত পরেও তোমার চেহারাটা আমার কাছে স্পষ্ট ফুটে ওঠার পর তোমাকে আমার স্বামী বলে ভাবতেই ঘৃণা হয়।
তোমাকে আমি ভীষণ ভালোবাসি বলে চড়টা মারলাম না। আমার বংশ সম্বন্ধে তুমি কতটুকু জানো বলো, কতটুকু জানো তুমি আমার বংশ সম্বন্ধে? তুমি আমার বাবা ছিলেন একজন আদর্শ স্কুল শিক্ষক। আমার কাকা যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, সে কোনো মেয়ে সাপ্লাই করতে গিয়ে বা ড্রাগ পাচার করতে গিয়ে গুলি খায়নি। খাদ্য আন্দোলনের সময় মিছিলের প্রথম সারিতে ইংরেজদের গুলিতে পাটা চলে গিয়েছিল। আমার বাবা কাকার আদর্শে আমি বিএ পাস করলাম। ইয়েস, আই এম দ্য এডুকেটেড পারসন। কিন্তু বিশ্বাস করো কাজল, মা মারা যাওয়ার পর বাবা কাকার সংসারে তখন উপার্জন ছিল না। গন্ডগোল তখন খুব ছোট, আমরা তখন দুবেলা দুমুঠো খেতেও পেতাম না। দারিদ্রতা কাকাকে একদিন কেড়ে নিল। কাকা মারা যাবার পর 1 বছরের মাথায় বাবা মারা গেল। বিশ্বাস করো কাজল, তখন বাবার দেহ সৎকারের পয়সা ছিল না আমার হাতে। বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে বাবার অনেক ছাত্র ওই সমাজের উঁচু তলায় যে মানুষগুলো বসে আছে, আমি তাদের কাছে গিয়ে বলেছিলাম, আপনাদের মাস্টার মশাই, আমার বাবা মারা গেছেন, দাহ করার পয়সা নেই, কোটা টাকা দেবেন আমাকে। বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। আপনাদের মাস্টার মশাইয়ের প্রিয় ছেলে আমি। আপনারা সাহায্য না করলে তো আমি আপনাদের মাস্টার মশাইয়ের দেওয়াটাকে দাওয়া করতে পারবো না। দিন না বাবুরা, দিন না, আমাকে সাহায্য করুন না। তারা কি বলেছিল জানো? বলেছিল খুচরো নেই, পরে এসো। আমার বাবার মৃতদেহটা পৌঁছে গলে যাবে আর আমি ওদের কাছ থেকে খুচরো পয়সা নিয়ে আসবো না। সেই দিন থেকে সেই শান্ত শিষ্ট ভদ্র নম্র লালু মরে গিয়ে এই লালমোহন গাঙ্গুলি জেগে উঠেছিল। নেতাদের পায়ে তেল মাখিয়ে ভোটে জিতে টাকা ছিনিয়ে নিতে শিখেছিল এই সমাজ থেকে। যাও, আমি যা করছি বেশ করছি, ভালো করছি, গেট আউট। সম্পর্ককে কিছুতেই আউট করে দেওয়া যায় না। তুমি যদি এইভাবে অন্যায় করতে থাকো, তাহলে পৃথিবীতে যে আসছে সে কি করে মাথা উঁচু করে বাঁচবে? আসছে মানে মনটা খুবই সোজা, তুমি বাবা হতে চলেছো। কাজল, কাজল, এই সুখবরটা তুমি আমাকে আগে বলোনি। আগে বলার সুযোগ দিলে কই? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। কিন্তু কাজল, আমি জানি এর আগেও তুমি দুবার মা হতে গিয়ে তুমি বাচ্চা নষ্ট করেছো, কিন্তু এবারে বাচ্চাটাকে আমি নষ্ট করব। তুমি আমাকে মেরে ফেললো, কিছুতেই আমি একটা খুনির সন্তানকে পৃথিবীতে আসতে পারবো না। আমি বেশ বুঝতে পারছি, ওই বিলাসের ভাগনা বিদ্যুৎ হয়েছে কাল, ওর জন্যই তুমি না। বিট্টুকে তুমি, বিদ্যুৎকে আমি চিরদিনের মতো সরিয়ে দেবো। না না না, তা তুমি পারো না, কিছুতেই না, কিছুতেই না। কি বলছি কাজল, তুমি বাঘের শিকার ধরা কোনোদিন দেখনি না? এইবার দেখবে। যদি আমার কথা না শোনো, তাহলে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেই বিট্টুটাকে ছাগল বানিয়ে কুচি কুচি করে আমি কেটে ফেলবো। যাও, তুমি তোমার ঘরে যাও কাজল, আর জেনে যাও আজ থেকে আমার অর্ডার ছাড়া কেউ তোমাকে আমার ঘরের বাইরে আসতে দেবে না। তার মানে আমার ঘরে তুমি আমাকে বন্দিনী করে রাখতে চাও? হ্যাঁ, তাই তাই। নইলে তোমাকে ছেড়ে দিলে তুমি আমার শিল নোড়াতে আমার দাঁত ভাঙতে চাইবে। তুমি যদি মনে করে থাকো যে আমাকে আটকে রেখে তোমার বিষটা ভাঙবে না, সেটা তুমি ভুল করেছো। মনে রেখো একটা কথা, অত্যাচারী কংস কৃষ্ণকে মারার জন্য দ্রৌপদীকে কারাগারে আটকে রেখেছিল, কিন্তু তবু তাকে সে মারতে পারেনি। আর তুমিও শুনে রাখো, বাঘ উপোস করে মরবে কিন্তু ঘাস খেয়ে বাঁচবে না কিছুতেই। অনেকগুলো ঝামেলা একসাথে বাসা বাঁধলো দেখছি। কি ব্যাপার সাহেব, খুব টেনশন আছেন মনে হচ্ছে। হ্যাঁ বিলাস, তোমার সঙ্গে আমার খুব জরুরি দরকার আছে। দরকারি কথা আছে? হ্যাঁ। আচ্ছা বিলাস, তুমি জীবনে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বিট্টুকে সাহেব, ও আমার জান বটে। ওকে নিয়ে সুখ স্বপ্ন ওকে নিয়ে। আমি জানতাম তুমি এই কথাই বলবে। শোনো বিলাস,
তুমি আমার কাছে কাজ করছো বহুদিন, টাকা পয়সার যখন যা প্রয়োজন হয়েছে আমি তোমাকে তাই দিয়েছি, আরও দেব। কিন্তু 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 বিলাস, তোমার বুক থেকে যদি আমি তোমার সেই ভালোবাসার হৃৎপিণ্ডটাকে কেটে নিই, তাহলে কি তোমার নিঃশ্বাস প্রশ্বাস চলবে? না, চলবে না। একটা জড় পদার্থে পরিণত হবে তোমার দেহ, মন, আশা, আকাঙ্ক্ষা সব কিছু। এই আপনি কি বলছেন সব? ঠিকই বলছি বিলাস, এই পৃথিবীটা বড়ই স্বার্থপর, আর আমিও নিজের স্বার্থ ছাড়া এক পাও হাঁটি না। তাই আমার স্বার্থে যদি কেউ আঘাত আনতে চায়, তাহলে তাকে আমি এই স্বার্থের পৃথিবী থেকে সরিয়ে দেব। সাহেব, তুমি জানো না বিলাস, আমি কাজলকে কতটা ভালোবাসি। তুমি যেমন বিট্টুকে ভালোবাসো, আমিও তোমার কাজলকে ভালোবাসি। বিট্টুর ক্ষতি তুমি যেমন চাও না, আমিও তেমন আমার কাজলের ক্ষতি চাই না। কিন্তু তোমার বিট্টু এই বাড়িতে এলে কাজলের ক্ষতি হবে। বিট্টুর শুধু কাজল দিদির ক্ষতি হবে, হে আপনি জানেন না সাহেব, যে ও বিট্টুকে কাজল দিদি খুব ভালোবাসে। ওটাই তো আমার সবচেয়ে বেশি চিন্তা। শোনো বিলাস, বিট্টু যেন আর এই বাড়িতে না আসে। না সাহেব না, বিট্টু আর এই বাড়িতে আসবে নয়। বিট্টুর জন্য কাজল দিদির কোনো ক্ষতি আমি চাই না সাহেব। আমি আমার মোরা বাপ কসম খেয়ে বলছি সাহেব, বিট্টু আর এই বাড়িতে আসবে নাই। ঠিক আছে, তুমি কোনোদিন আমার কাছে মিথ্যা কথা বলোনি, তাই তোমার কথাকে আমি বিশ্বাস করলাম। জানি না ওই উপরওয়ালা বিট্টুর ভাগ্যে কি লিখে দিয়েছে। কথা না শুনলে আমি কিন্তু ওর ডেথ সার্টিফিকেট লিখে দেব। লিখে দেব, লিখে দেব, লিখে দেব। কাঁদছে কাঁদছে, হাও হাও করে কাঁদছে সম্পর্ক। কি বাংলায় এসে পড়লাম রে ভায়া, এখানে মানুষ মানুষের সম্পর্ককে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে স্বার্থ। যাই আজ গিয়ে গায়ের গরিব গুলোকে বলি, ওয়ে নিচু শ্রেণীর গরিব কিষান মজুরের দল, তোমরা বড় লোকদের অত্যাচার কিংবা না খেতে পেয়ে আর কেঁদো না, বরং ওই চোখের জলকে বিক্রি করে টাকা কামাও, টাকা। তুমি কি বলছো রবন কাকা? চোখের জলকে আবার কখনো বিক্রি করা যায় নাকি? কেন যায় না? মরুভূমির মানুষেরা এক ফোঁটা জলের জন্য মাথা খুঁটছে, খাবার আছে জল নেই, শুধু বালি। পশ্চিম বাংলার গ্রামগঞ্জের গরিব মানুষগুলো কাঁদুক, আর চোখের জল রংচঙে মিনারেল ওয়াটারের বোতলে পুরে খাবার জন্য এই মরুভূমির মানুষগুলোর কাছে বিক্রি করুক। কি বলছো রবন কাকা? বলে চোখের জল আবার কখনো খাবার জল হয় নাকি? কেন হয় না? এদেশের নেতাগুলো যদি লোকসভা বিধানসভার চেয়ারে বসে নিজেকে গান্ধীজি নেতাজি ভাবতে পারে, তাহলে চোখের জলকেও খাবার জল ভাবা যেতে পারে। একটা কথা মনে রাখবি, যে দেশে ঘোড়া নেই সে দেশে গাধাই খায়। নবম কাকা, যাক, এখন চল তো চাপা। এই পাহাড়ের উপর মন্দিরের সামনে তুই কি করছিস? গন্ডগোলের সঙ্গে দেখা করতে বুঝি? ওর সাথে দেখা করতে আমার ভাইরি বয়ে গেছে, আমি এখানে এসেছি। আমিও এসে গেছি, এবার আমাদের হবে। এখন তোমাদের কি হবে? হবে মানে কি আবার হবে? আমাদের বিয়ে হবে। মোটেই না, এত তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে না। এই জীবন তো একটাই, তবে এই জীবনে জীবন সঙ্গী করব। তবে তোমার মতো একটা পুরুষকে দিয়ে তো জীবনে এত বড় সিদ্ধান্তটা নেওয়া যায় না। তার মানে একটা পুরুষ নিয়ে তোর হবে না, তোর আরো পুরুষ চাই? জীবনে চাই না, তবে জীবন সঙ্গী হিসেবে আলাপ করতে চাই। কমপক্ষে তোমার মতো 10 জন পুরুষের সাথে, তার মধ্যে থেকে শ্রেষ্ঠ পুরুষটাকে আমি বেছে নেব। নবাব কাকা, আমার মাথাটা ঘুরছে নবাব কাকা। মহাভারতের দ্রৌপদীর স্বামী ছিল 5টা,
আরে চাপার চাই 10টা, এটা কি ভালো? চাপা কিন্তু ঠিক কথাই বলেছে গন্ডগোল। একটু চিন্তা করে দেখো, শাড়ির দোকানে মেয়েরা একটা শাড়ি কিনতে গেলে 100টা ঘেটে একটা শাড়ি কেনে, আবার সেই শাড়িটা ছিলে গেলে ফেলেও দেয়। তার স্বামী তো ফেলে দেওয়ার বস্তু নয়, সারা জীবনের জন্য স্বামী খুঁজবে। 10টা 20টা স্বামী না থাকলে সেরা স্বামী বাঁচবে কেমন করে? কাকা এই যাক, সুন্দর হয়ে আসছে, মন্দিরের ভিড়ও কমে গেছে, এখানে বেশি রাত পর্যন্ত থাকা ঠিক নয়, তাই আমি চলি। আর তোমরা তোমাদের প্রেম পর্ব শেষ করে চলে যাও। ঠিক আছে নবাব কাকা। আর একটা কথা বলে যাই, যাওয়ার শুনলাম লালমোহন বাবা হতে চলেছে, যে আসছে সেই সদ্যজাত শিশুটার মুখের দিকে তাকিয়ে ওকে থামতে বলো। কেউ তো আর কারোর মতো হয় না চাপা। এই ধরো যেমন তুমি চাপা, তুমি কি কোনোদিন গাঁদা ফুল হতে পারবে? পারবে পারবে, নিশ্চয়ই পারবে। আর একটু তো রাস্তা। আরে পলাশদা, তুমি এখানে? এই দিদিমণিকে নিয়ে পাহাড়ে গেছিলাম, তা দিদিমণি তো পাহাড়ে ওঠার অভ্যাস নেই, তাই আর হাঁটতে পারবে না বলছে। তা তোমরা এখানে কি করছো? একজোড়া ইয়াং ছেলে মেয়ে এই নির্জন জায়গায় কি করছে তা তুমি বুঝতে পারছো না? কই না, কিছু তো করতে দেখলাম না। ও মা, বুদ্ধু কোথাকার। তা চাপারানি কতদিন ধরে চলছে কি? ও তুমিও বুঝতে পারছো না? বলছে গন্ডগোলের সঙ্গে প্রেমটা কতদিন ধরে চলছে। ওর সাথে প্রেম করতে আমার ভারী বয়ে গেছে। হ্যাঁ, তাছাড়া আমরা তো এখানে প্রেম করতে আসিনি, আমরা এসেছিলাম। কি হলো, থামলে কেন? বলো বলো, তোমরা কি জন্য এসেছিলে? বলবো দিদিমণি, তার আগে বলো তো তোমরা এখানে কি করতে এসেছিলে? আমরা এসেছি মন্দিরে পুজো করতে। আমরাও এসেছি মন্দিরে পুজো দিতে। আচ্ছা দিদিমণি, কেমন লাগছে পুরনো দিনের গ্রামের ছবি? ভালো, খুব ভালো। জানে তার চেয়ে গ্রামের মানুষগুলোকে আরো বেশি ভালো লাগছে। তা সব মানুষকে ভালো লাগছে নাকি কোনো একজন স্পেশাল মানুষকে ভালো লাগছে? পলাশদা কিন্তু খুব ভালো। ভালো সে তো আমি জানি, তবু কিন্তু আমি হ্যাংলার মতো আমি গন্ডগোলকে বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি। বেশ তো, তুই না পারলে আমাকে বল, আমি বলে দিচ্ছি। আপনি বলে দেবেন মানে? এ মানে খুব সোজা, আমি আপনার হয়ে পলাশদাকে গিয়ে বলবো, পলাশদা আমার ঝিলিক ম্যাডাম এর মধ্যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছে। কিন্তু আপনার কথা শোনার পর আপনার পলাশদা যদি আমাকে স্বীকার না করে? স্বীকার করবে না বললে তো চলবে না, স্বীকার করতেই হবে। এতদিন ও তোকে বলেছে, এবার তুই বলবি। আমি বলবো? কি বলবো? আপনার মনের স্বপ্ন, আশা, ভবিষ্যৎ। আপনি ভয় পাবেন না ম্যাডাম, সাহসের সঙ্গে বলে ফেলুন। আর ততক্ষণ আমি আর চাপা একটু ওদিকটায় ঘুরে আসি। চাপা, তোমার সাথে আমার কিছু গোপন কথা আছে। গোপন কথা? হ্যাঁ, চলো আমরা আমাদের গোপন কথা বলি, আর ঝিলিক ম্যাডাম বলুক গোপন কথা। আসি পলাশদা, আসি ঝিলিক দিদিমণি। পলাশদা, আমার তোমার সঙ্গে কিছু গোপন কথা আছে, যেই কথাগুলো আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করেছি, কিন্তু আমি তোমাকে কিছুতেই বলে উঠতে পারিনি। আসলে কথাগুলো শুনে তুমি যদি কিছু মনে করো। মনে করবো কেন ঝিলিক দিদিমণি, তুমি তো আমায় মনে করার মতো কিছু বলবে না। আচ্ছা আচ্ছা পলাশদা, তুমি আমাকে দিদিমণি বলো কেন? তুমি আমাকে শুধু ঝিলিক বলে ডাকতে পারো না? না, পারে না। কর্মচারী কোনোদিন মালিকের নাম ধরে ডাকতে পারে না। কর্মচারী? কে কর্মচারী? অবশ্যই এসব তোমার ভুল ধারণা, কারণ আমার দাদা বৌদি তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। তাই তো বেঁচে আছি। কিন্তু আমার মাথার ইচ্ছেটাকে তুমি যে কেড়ে নিতে চাইছো। এই সত্যি বলছো তুমি? ঠিকই বলছি, ঠিকই বলছি। তুমি কিছু বুঝো না নাকি? বুঝতে বুঝে উঠতে চাও না? সত্যি দিদিমণি, তোমার কথাগুলো আমি কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? বোঝার মতো বয়স তো তোমার যথেষ্ট হয়েছে। পলাশদা, ছেলেবেলায় তুমি আর আমি খেলার সাথে ছিলাম। এই বাড়িতে কতদিন পর প্রথম এসে তোমাকে দেখে আমার সেই কথা মনে পড়ে গেছে। বলো, এতদিন পর আবার আমার সেই কথা মনে পড়েছে। তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। ও বুঝেছি, তোমার সাথে আবার আমায় খেলতে হবে। তা রাতের বেলা কি খেলা খেলবে দিদিমণি? লুকোচুরি না ধরাধরি? মন চুরি। সব কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি যে তোমাকে নিয়ে এক নীলাভ জগতের স্বপ্ন দেখতে চাই। ছেলে বলো পলাশদা, আমি যে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। বলো,
আই লাভ ইউ বলে, আই লাভ ইউ। না, এ হয় না ছেলে। কেন হয় না? কেন হতে পারে না? বলো কেন, কেন সম্ভব নয় বলো। সম্ভব নয়, তার কারণ আমি তোমাদের বাড়ির সামান্য কর্মচারী। বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন আমি দেখি না ছেলে। তুমি তো বামুন হয়ে চাঁদ ধরতে চাইছো না, বরং চাঁদটাই আকাশ থেকে নেমে এসে বামুনের হাতে ধরা দিতে চাইছে। এ তোমার ছেলে মানুষই মোহ। না, এ আমার মোহ নয়, এ আমার দৃঢ় অঙ্গীকার। বলো, তুমি যদি এখানে এই মুহূর্তে এসে আমাকে ভালোবাসো, আমার হাত দুটো ধরে কাছে টেনে নাও, তবেই আমি বাঁচবো। আর তা না হলে এই উঁচু পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আমি আমার নিজের জীবন শেষ করে দেব। না, এ তুমি করতে পারো না ছেলে। তাহলে